নদীর ধারে বসতি ছিল, মাঠের পাশে বাড়ি। কে বানালো নগর বাসা, কোথায় দিল পাড়ি? আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম, কেমন করে উঠল গড়ে, কেমন করে নাম? ভূগোল থেকে ইতিহাসে বদলে গেল পাতা, আমাদেরই গল্প বলে জনপদের কথা। আমাদেরই গল্প বলে জনপদের কথা। শুধুমাত্র তেলকুপি অঞ্চলই তো নয়, পঞ্চকোট রাজবংশ। শোনা যায় নাকি ৮০ শতাব্দীতে তাদের গল্প শুরু। মধ্যপ্রদেশের কোনো এক নগর থেকে এক প্রথম মানুষ আসছেন এইখানে জনপদের পত্তনের জন্য। তারপর রাজধানী পাল্টেছে এদিক থেকে ওদিকে। আজকের যে গড় পঞ্চকোট, সম্ভবত তা তৃতীয় রাজধানী। মানভূম পুরুলিয়ার প্রাচীনতম রাজবংশ পঞ্চকোট রাজ্য। তখন প্রথম শতাব্দী। উজ্জয়িনীর কাছে ধারা নগরী থেকে রাজা জগদ্দেও নীলাচল যাত্রার সময় ঝালদায় রানী দেবী এক সন্তান প্রসব করেন। সেই সন্তান দামোদর শেখর কুলগুরু বনমালী পণ্ডিতের শিক্ষায় ঝালদায় রাজ্য প্রতিষ্ঠা করেন। সহায়তায় ছিলেন ৭ সর্দার। এদিকে পাড়া অঞ্চলের শাসক মানসিংহ ঝালদা আক্রমণ করবেন এই খবর পেয়ে দামোদর শেখর পাড়া আক্রমণ করেন। ৩ দিনের যুদ্ধে ৭ সর্দার মারা যান। পাড়া হয়ে ওঠে দ্বিতীয় রাজধানী। যে এই অঞ্চলটা পঞ্চকোট রাজাদেরও একটা অন্যতম আদির রাজধানীর জায়গা। অবশ্যই এই জায়গাটাই, হ্যাঁ। তাহলে এইখানে কি শতকের পর শতক ধরে মানুষের বসতি ছিল, এটা অনুমান করা যায়? একদম অনুমান, মানে বাস্তব প্রমাণে আমরা পাচ্ছি। ধরুন, যে ভূম রাজ্য আমরা দেখছি, এখানকার ভৌগোলিক অবস্থান আমরা ভূম থেকেই শুরু হয়। এখানে যেমন শিখর ভূম আমরা বলছি, যেখানে দাঁড়িয়ে আছি, ওদিকে আপনার বরাভূম, মানভূম, সিংভূম, ধলভূম, যাই বলি, এই ভূম রাজত্বের ভূমাধিপতি যারা ছিল, যারা ভূঁয়া ছিল, তারা অরিজিনালি ছিল সিং, সর্দার, ভূমিজ মুন্ডা, অসুর, ধলরাজ ছিল ধবল বা ধোবা, এমনি করে সবাই ছিল। পঞ্চকোট রাজকে বলা হয় কুর্মি। প্রায় ১০ম খ্রিস্টাব্দ পর্যন্ত পাড়া ছিল এই রাজবংশের রাজধানী ও জনপদ। কীর্তিনাথ শেখরের আমলে পঞ্চকোট পাহাড়ের নিচে পরিখাবেষ্টিত দুর্গ আর জনপদ তৈরি হয়। পরবর্তী প্রায় ৮ শতাব্দ এই অঞ্চল পঞ্চকোট রাজবংশের রাজধানী। মুঘল আমলে বিষ্ণুপুরের বীর হাম্বির এই দুর্গ কিছুকাল অধিকার করেন বলে শোনা যায়। (১৮৭২) জেডি বেগলার আঁখ দুয়ার, বাজার মহল দুয়ার, খড়িবাড়ি দুয়ার, দুয়ার বাঁধ একাধিক তোরণের উল্লেখ করেছেন। পাহাড় বাদ দিয়ে ১২ বর্গমাইল জুড়ে ছিল রাজধানী। কথিত, রাজা বল্লাল সেনের কন্যা সাধনাকে বিবাহ করে রাজা কল্যাণ শেখর শ্যামরূপা দেবীর বিগ্রহ পান। তিনি কল্যাণেশ্বরী। রানীমহল সংলগ্ন এক বিরাট মন্দির ক্ষেত্র দেখা যায়। পঞ্চচূড়া রাস মন্দির, পঞ্চরত্ন মন্দির।
রঘুবর মন্দির, জোড়বাংলা মন্দির, কঙ্কালী মাতার মন্দির, একাধিক সরোবর, পাহাড়ের উপরে পাথরের পাঁচিল দিয়ে ঘেরা মূল দুর্গ ছিল। সবই আজ ধ্বংসস্তূপ। ওই এলাকার যে জনপদ স্থাপনা, তাতে কি আলাদা কোনো বৈশিষ্ট্য তৈরি হচ্ছে? বৈশিষ্ট্য মানে ব্যাপারটা হচ্ছে, দেখুন ওখানেও যে ঢুকতে দেখবেন একটা আদিবাসী সম্প্রদায়ের একটা গ্রাম রয়েছে, প্রচুর আদিবাসী রয়েছে। তো আমার মনে হয় ওখানে আদিবাসীরা ছিল এককালে। আবার দেখুন ওই গড় পঞ্চকোটটা তারা একটা এমন জায়গা বেছে নিলেন যাতে শত্রুদের আক্রমণ না হয়, মানে একেবারে ভেতরের দিকে। চতুর্দিকে দেখবেন কাঁটা বাঁশ ঝাড় রয়েছে। পরবর্তীকালে তারা পরিখা খনন করেছিলেন, কিন্তু তাতেও তো বর্গী হামলা আটকানো যায়নি। বর্গী হাঙ্গামা ওখানে কতটা কি হয়েছিল সেটা বোঝা খুব মুশকিল, এটা বিতর্ক। কিন্তু ওদের গৃহদ্বন্দ্বটা ঘটেছিল। আচ্ছা, গৃহদ্বন্দ্ব ঘটেছিল। ওদের যে মামা ঘরের যে সম্পর্ক, ডুমুরকলা গ্রাম পাশেই ওখানকার, সেই মামা ঘরের সম্পর্ককে কেন্দ্র করে একটা হত্যা লীলা হয়, এবং সেই হত্যাতে অধিকাংশ রাজা বা মারা যায়। মণিলাল একমাত্র বেঁচে ছিল। উনি সম্ভবত সেই অকিঞ্চন ব্যানার্জি তাকে বাঁচিয়েছিল। ওখানকার মানে ওই একজন রাজার সদস্য, মানে কর্মচারী, তার বাড়ি নিয়ে গিয়ে লুকিয়ে তাকে বড় করেছিল। এই নিয়ে একটা গল্প আছে আরো। তো ওদের গৃহদ্বন্দ্বের ফলেই কিন্তু ওখানে পঞ্চকোট রাজবংশটা মানে মানে ধ্বংস হয়ে যায়, বা ওরা ওই জায়গাটা ছেড়ে পালিয়ে যায়। 18 শতকের মাঝামাঝি রাজা মণিলাল শেখরের আমলে গৃহযুদ্ধের পর রাজধানী প্রথমে মহারাজনগর, তারপর রামবনি এবং পরবর্তীকালে কাশীপুরে স্থানান্তরিত হয়। 1872 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্ত কাশীপুরে পঞ্চকোট রাজার দেওয়ান নিযুক্ত হয়েছিলেন। প্রাচীন রাজধানী পঞ্চকোট দেখার পর তিনি লিখছেন, কোথায় সে রাজলক্ষ্মী, যার স্বর্ণ জ্যোতি উজ্জ্বলিত মুখ তব, যথা অস্তাচলে দিনান্তে ভানুর কান্তি, তেয়াগী তোমায় গিয়াছেন দূরে দেবী তেই হে, এ স্থানে মনোদুঃখে মৌন ভাব তোমার, কে পারে বুঝিতে কি শোকানলে ও হৃদয় জলে, মণিহারা ফণি বুঝি রয়েছে আঁধারে। ঝালদা, সেখান থেকে পাড়া, সেখান থেকে পঞ্চকোট, তারপরেও পাল্টেছে সে রাজবাড়ির অবস্থান। কিন্তু গড় বললেই শুধুমাত্র পঞ্চকোট নয়, বজ্রভূমি, মানভূমি, গোপভূমি, বর্ধমান ভুক্তি পর্যন্ত একাধিক গড়ের সংবাদ পাই বিভিন্ন সময়ে। এত গড় কেন? পানাগড়, অমরার গড়, তালিত গড়, এই এত রকম গড়ে বিভিন্ন সময়ে কি জনপদ হয়ে উঠছিল দরকারে, নাকি জনপদ হয়ে ওঠার পরে সেগুলো পরবর্তীকালে দুর্গে রূপান্তরিত করা হলো? দশম একাদশ শতকে গড় পঞ্চকোটের পাশাপাশি আরও একাধিক গড়ের উল্লেখ পাই। ভল্লুপাদ বা ভল্লুপদ বা ভল্লুকপদ নামে এক ঋষি ছিলেন। আনুমানিক দশম একাদশ শতাব্দীতে তিনি গোপভূমে যে স্থানে রাজ্য প্রতিষ্ঠা করেন তারই নাম ভালকি। তাঁর পৌত্র, মতান্তরে প্রপৌত্র হলেন অমরাগড়ের বিখ্যাত মহেন্দ্র রাজা। মহেন্দ্রের রাজ্য কাটোয়া থেকে পঞ্চকোট পর্যন্ত নাকি বিস্তৃত ছিল। বিনয় ঘোষ লিখছেন, 1952 নাগাদ সেখানে অজস্র উঁচু ঢিবি, পাড়ার নামে রাজমহলের উল্লেখ। পাশাপাশি নাম পাই তালিতগড়, পানাগড়। একাদশ শতকে রামপালকে যাঁরা সাহায্য করেন তাদের ছোট ছোট একাধিক রাজ্যের উল্লেখ পেলেও আজ তার অনেকগুলি কালের গর্ভে হারিয়ে গেছে। 40-এর একটু আগে আগেই শুরু হলো বর্গী আক্রমণ। বর্ধমানের সব থেকে নামকরা জমিদার ছিলেন চিত্রসেন রায়, তার সময় শুরু হলো। তিনি সেটাকে আটকাবার জন্য প্রথম যে কাজটা করেছেন, চন্দ্রকোনাতে একটা দুর্গ তৈরি করে। চন্দ্রকোনায় একটা মন্দির ছিল, রঘুনাথ মন্দির, সেখানে তিনি সৈন্যবাহিনী রেখে দুর্গ তৈরি করলেন, যাতে চন্দ্রকোনা পেরিয়ে বর্ধমানের দিকে আসতে না পারে।
কিন্তু তারপরে আক্রমণ তিনি পুরোপুরি আটকাতে পারেননি, এবং সেইটা আক্রমণটাকে আটকাবার জন্য তিনি আরো কিছু গড় তৈরি করলেন। গড় মানে দুর্গ, যেখানে কিছু সৈন্যবাহিনী রাখা থাকতো এগুলোকে প্রোটেক্ট করবার জন্য। হুগলিতে তিনি তৈরি করেছিলেন কাউগাছির গড়, তিনি এদিকে তৈরি করেছিলেন তালিত গড়, এবং আমরা দেখতে তালিতগড়ের ধ্বংসাবশেষ কিছুকাল আগেও কিছুটা দেয়াল পড়েছিল, এখন শুধু উঁচু ঢিবিটা পড়ে আছে। আর আমরা অমরারগড়েও দেখেছি ছোট ছোট দেওয়াল অনেক জায়গায় ভাঙা দেখতে পেয়েছি, এবং অমরারগড়ের শিবাক্ষা মন্দিরের শিবাক্ষা কিঙ্কর কাব্য যেটি, তার মধ্যে তার উল্লেখ আছে। যখন তিনি এইভাবে সব ঘিরে দিলেন তখন বর্গী আক্রমণটা কিন্তু বন্ধ হয়ে গেল। বর্গী আক্রমণ তখন রাস্তাটা ঘুরিয়ে নিল, তার আগে ঘোড়ায় করে আসতো মেন রোড দিয়ে, তারা এবার হাঁটা পথে ঢুকতে শুরু করলো। মেদিনীপুরের লোধাশুলির জঙ্গল দিয়ে একেবারে পুরুলিয়া দিয়ে তাদের গন্তব্য সে মুর্শিদাবাদ, ওই রুট ধরা শুরু করলো। তাতে হলো কি, পঞ্চকোটের গড়টা আক্রান্ত হয়ে গেল বর্গীদের দ্বারা। হারানো মানভূমের গল্পে ইছামতির সেই অংশটা উঠে এসেছিল আমাদের সামনে, যা জানিয়েছিল রাজার ইতিহাসের সঙ্গে সঙ্গে জনপদের মানুষের ইতিহাসটাই বোধহয় আমাদের প্রকৃত ইতিহাস। কিন্তু এই মানুষ বললে মানভূমের যে অঞ্চল, শুশুনিয়া, বাঘমুন্ডি, অযোধ্যা পাহাড় সংলগ্ন সেই জনজাতীয় যে জীবন, আরণ্যক যে জীবন, দব্রুপান্না, ভানুমতির যে গল্প, আজকের মানভূমের জনপদের ইতিহাসের সঙ্গে প্রকৃতভাবে ওই ইতিহাসটাই কি সংযুক্ত হয়ে নেই? বটগাছ তলায় যেন চারিধারে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো। রাজা দব্রুপান্না বলিলেন, ইহাই তাহার বংশের সমাধিস্থান। বিশাল বটতলার সমস্ত স্থান জুড়িয়া সেই রকম বড় বড় শিলাখণ্ড ছড়ানো। কোনো কোনো সমাধি খুবই প্রাচীন, দুদিক হইতে ঝুরি নামিয়া যেন সেগুলিকে সাঁড়াশির মতো আটকাইয়া ধরিয়াছে। ইহা হইতেই সেগুলির প্রাচীনত্ব অনুমান করা যায়। মিশরের প্রাচীন সম্রাটদের সমাধিস্থল থিবস নগরের অদূরবর্তী ভ্যালি অব দি কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি। কিন্তু তার চেয়ে কোনো অংশে রহস্যে ও স্বপ্রতিষ্ঠ মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্য নৃপতিদের সমাধিস্থল। ঘন অরণ্যভূমির ছায়ায় শৈলশ্রেণীর অন্তরালে, যা চিরকাল আত্মগোপন করিয়া আছে ও থাকিবে। আমাদের এখানে আদিম মানুষের যে জনপদ, সেগুলো আপনার বন, বহি এবং বহন, এই তিনটাকে লক্ষ্য করে তারা করেছিল। বন অর্থাৎ যেমন মহুল বনি, পলাশ বনি, কুর্চি বনি, শাল বনি, এই যে গ্রাম, বন সংক্রান্ত যে গ্রামের নাম, বনান্ত যে মানে শব্দান্ত যে গ্রামের নাম, এগুলো কিন্তু আদিম পর্যায়ের গ্রাম। যেমন ধরুন বাগড়া, হাতিমারা, লাকড়াখোঁধা, এইগুলো কিন্তু জীব জন্তু, বনের জীব জন্তু, গাছপালার নামে যে গ্রামগুলো হয়েছে, এগুলো আদি বলে আমরা মনে করি। যে সমস্ত আমাদের প্রাচীন সাঁওতাল সম্প্রদায়ের, যাদের মুন্ডা সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমরা দেখতে পাই, তাদের দেওয়ালের গায়ে যে সুন্দর চিত্র আমরা দেখতে পাই, তার মধ্যে দেখবো যে প্রকৃতির বিভিন্ন রকম আঁকা সাপ, ময়ূর, বিভিন্ন ফুল, সেগুলো তো পাতা, আছে। কিন্তু তুমি তো গিয়ে থেকেছো ওখানে, হ্যাঁ, তাহলে তাদের- খাওয়া দাওয়া বা আতিথেয়তা তার ধরনটা কি? তাদের খাওয়া দাওয়ার ধরনটা বেশ অদ্ভুত। অতিথি আপ্যায়নে তারা হাঁস বা মুরগি তারা নিয়ে আসে, পুড়িয়ে রান্নাটা করলো, ঝোলের মতন করে করলো, মানে আবার- এই রান্নার ধরনটা একটু আলাদা। একটু অন্যরকম। এবং আলু ভাতে তার সঙ্গে একটু মোটা চালের ভাত, এবং ওই যে মাংসটা পুড়িয়ে ঝোল করে তারপর দেওয়া হচ্ছে, একটা অদ্ভুত লাগে। এখানে প্রচুর অনেক জনজাতির মানুষ আছে। এমনও কিছু জনজাতির মানুষ আছে যারা আজ পর্যন্ত তাদের জীবন হচ্ছে জঙ্গল নির্ভর, যেমন বীরহর, হুম, সবর, খেড়িয়া হুম, এবং পাহাড়িয়া। হুম, আরো কিছু কিছু জাতি আছে, হুম, অত্যন্ত তারা সংখ্যালঘু, খুব মুসলিমেও তারা আছে এখানে। হুম, কিন্তু তারা আজও অযোধ্যা পাহাড়ের উপরেই থাকে। তারা সপ্তাহে একদিন হয়তো বাঘমুন্ডি বা পাশাপাশি কোনো বাজারে গিয়ে সেখান থেকে তেল নুন কিনে নিয়ে আসে। তাদের বেশি কোনো প্রয়োজন হয় না।
বিরোধরা কিছুদিন আগেও খুব মানে এক বিত্তা কাপড়ের উপরে তারা মানে গায়েও তাদের কোনো কাপড় থাকছে না। আমরা যদি একটা এলাকা ধরে বলি তাহলে অন্ততপক্ষে প্রায় 3 থেকে 4 কিলোমিটার বিস্তৃত এলাকা, যেখানে অযোধ্যা পাহাড়ের উপরে জনগণ, বিশেষ করে আদিবাসীরা, তারা কিন্তু সেখানে আছেন এবং ছিলেন। পাহাড়ের উপাদানগুলোকে নিয়ে তাদের পাহাড়িয়া সম্প্রদায় আছে। আমরা আরও যদি অযোধ্যা পাহাড়ের আশেপাশে যাই, দেখব শবর সম্প্রদায় তারা আছেন এখনো। এবং যারা আরও আদিবাসীরা যারা ছিলেন তাদের সংখ্যা দিন দিন কমে আসছে। মূলত ওখানের যে সমস্ত পশুকে তার কেন্দ্র করে তো একটা তাদের জীবন জীবিকা ছিল। প্রকৃত এই মাটির সন্তান তো তারাই, সে আদিবাসীরাই কিন্তু এখানে তারা জনপদ তৈরি করেছে, তারা রাজ্যও তৈরি করেছে, তাদের একটা প্রশাসনিক সিস্টেম তারা তৈরি করতে পারেছিল। কিন্তু তারও আদিম অবস্থার যারা জনজাতি তারা আজও কিন্তু অরণ্য নির্ভর। জনপদ, সরাক, অসুর, অজস্র শব্দ আসছিল। পাড়া নগরীতেই কখনো বোধহয় অসুরদের রাজধানী, কখনো পঞ্চকোট রাজাদের রাজধানী। কিন্তু শুধুমাত্র পাড়া, তেলকুপি বা সুইসা এরকম 2-3টে জায়গা তো নয়, গ্রামের পরে গ্রাম, গ্রামের পরে গ্রামে সেকালের এক ভুলে যাওয়া সভ্যতার অজস্র অবশেষ আজও অপেক্ষায়। পাকবিড়ার পাশাপাশি ধরুন যদি আমি বলি, যেমন লাখরা পাশের একটি গ্রাম, বুধপুর একটি পাশের গ্রাম, টুসামা একটি অতি একদম সন্নিকটস্থ গ্রাম, বড়গ্রাম একটি সন্নিকটস্থ গ্রাম। এই ধরনের গ্রামগুলোতে দেখুন কেন্দ্র করে জৈন ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে। তারপরে ধরুন এই যে যেটা পাড়া থানার পাড়া এলাকাটা পড়ছে, এটা তো তেলকুপির আন্ডারে। সেই সময়ের কথা যদি আমি ধরি, সেই শতাব্দী মানে ধরতে পারে আনুমানিক 10ম থেকে দ্বাদশের মধ্যে, তাহলে ওখানেও দেবদেউল জৈনদের প্রতিষ্ঠিত হচ্ছে। দেউল ভিড়া, এটা বিখ্যাত জৈন প্রত্নস্থল, এখানেও প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, রঘুনাথপুরে যে বারিকবান, তার পাশে কিন্তু ঋষভনাথের দেহের অর্ধাংশ রয়েছে, আবার জৈন যক্ষ যক্ষিণী রয়েছে। তাহলে এটাকে কেন্দ্র করে এরকম প্রচুর ছোট ছোট মানে মন্দির, দেবদেউল গ্রামগুলোতে তৈরি হয়েছে। জনপদ, নগর, রাজবংশ, তারই সঙ্গে গোটা মানভূম জুড়ে ইতিহাসের অজস্র স্মৃতি রেণু রেণু হয়ে ছড়িয়ে আছে গ্রামের পর গ্রামে। দেউলভেড়া, লালগড়, বোড়াম, লাখড়া, পাঁড়ুদা, টাটাড়ি, রালিবেড়া, করচা, শীতলপুর, গোলামারা, কেতনকিয়ারি, কাইপাড়া, সুইসা, সেরাংডেহি, বড়গ্রাম, বাঁশগড়, নবগ্রাম, কত কত নাম। চেনা ম্যাপে বিন্দুর মতো থাকা সেই সমস্ত অজস্র গ্রামে শতাব্দীর পর শতাব্দী গড়ে ওঠা সভ্যতার স্মৃতি রয়ে গেছে আজও। নির্দিষ্ট প্রত্নস্থল খুঁজি আমরা, উৎখনন হয়। আজকের মানভূমে গ্রামের পর গ্রাম সেই জীবন্ত প্রত্নস্থল। ছড়রা গ্রামে ঠিক এমনই ইতিহাসের মাঝে হাঁটি আমরা। বাড়ির রোয়াক, দেওয়াল, সিঁড়ি, কোনো থাম, মন্দিরের অংশ, ধর্ম ঠাকুরের থান, যেখানে পা পড়ে ইতিহাস তাকিয়ে থাকে আমাদের দিকে। আমাদের চেনা ইতিহাসের মধ্যে মানভূম এক গৌরবোজ্জ্বল ইতিহাসের স্বর্ণযুগকে নিয়ে আজও অপেক্ষায়।
এখানে আমাদের শোনা 7খানা এই ধরনের মন্দির ছিল, আচ্ছা, কিন্তু বর্তমানে এখন এই 1খানায় রয়েছে। আপনাদের গোটা গ্রাম বা গ্রামের আশপাশে একাধিক অঞ্চলে প্রচুর পাথরের থাম রয়েছে, মন্দিরের অংশ রয়েছে। হ্যাঁ, এই যে আমাদের এই ছড়রা গ্রাম, হুম, এই ছড়রা গ্রামটা একটা বড় পাথরের উপর অবস্থিত। কোনো জায়গায় হয়তো একটু বেশি মাটি আছে, কোনো জায়গায় একটু কম মাটি আছে, কোনো জায়গার উপরেই পাথরটা রয়েছে। হুম। এইভাবে গোটা গ্রামটা আমাদের পাথরের উপর অবস্থিত, যার ফলে আমাদের আর একটা বড় অসুবিধা জলের। আমার দাদুর থেকে আছে। হুম, আমি বহুদিন আগে শুনেছিলাম যে এই জায়গা এলাকাটা পুরো হুম, নাকি জঙ্গলে ভর্তি ছিল। বেশ। সেই জঙ্গল থেকে আজকে যে এই পরিবেশটা উঠে এসেছে, আমি জন্মবোধি দেখছি ঠিক এই টাইপেরই। সেকালের মানভূম আর একালে শহর। ছড়রা গ্রাম থেকে রাস্তা পিচের পথ হয়ে যায় পুরুলিয়া শহরে। তবে সে শহরের গল্প জনপদের সেই প্রাচীন ইতিহাসের সঙ্গে মেলে না, মেলে নবীন ইতিহাসের সঙ্গে। আজকের শহর প্রয়োজনের মাপে, আন্দোলনের তাপে তৈরি হওয়া এক নতুন জনপদ। তাতে আছে উপনিবেশ সভ্যতার স্মৃতি আর প্রয়োজনের মাপে সংস্কৃতির পুনর্নির্মাণ। হারানো মানভূম, কয়েকটি ছিন্ন পত্র পেয়েছি আমরা, অজস্র অজানা অধ্যায় রয়ে গেল অগোচরে। 2 কি 3টে পর্বে ওই বিপুল ব্যাপ্ত গৌরবময় সময়কে ধরা সম্ভব নয়, কিন্তু গল্প তো এখানে থামছে না। দামোদর হয়ে ভাগীরথী স্রোত বেয়ে সমস্ত যাত্রা গিয়ে প্রথম পর্ব থেকে পৌঁছেছিল কোনো এক প্রাচীন বন্দর নগরীতে। অশোক সেখানে গিয়ে প্রতিদ্রুমের চারা সিংহলে পাঠিয়ে দিচ্ছেন। হিউয়েনসাং সেখানে এসে দেখছেন 10টি বৌদ্ধ বিহার এবং তাতে 1000-এর বেশি শ্রমণ। ফাহিয়েন থাকছেন, ইৎসিং থাকছেন, শতকের পর শতক ধরে শুধু প্রত্নতত্ত্বে নয়, সাহিত্যে, কাব্যে বারবার উল্লেখ আসছে যার। তাম্রলিপ্ত জনপদ তার বন্দরের স্রোতে, নৌ বাণিজ্যের স্রোতে বারবার প্রথম পর্ব থেকে সমুদ্রের তীরে পৌঁছয় সেই নগরীতে। সমুদ্রের ধারে, নদী বন্দরে জনপদ কি কাছে ছিল, ছিল দূরে? চলুন পরের পর্বে শুনবো তাম্রলিপ্তের গল্প। ততক্ষণ নমস্কার। পুরনো শহর নতুন শহর, মুদিখানা বিগ বাজারে, আমি তুমি তারা কেনা বেচা করে, সন্ধ্যা সকালে দুপুরে ঘুরে চলে দিন, সপ্তাহ যায়, জুম্মা শনিও রবিতে। আজকে বাজারে, কালকে শ্মশানে, পরশু হয়তো ছবিতে। ঘুরে চলে দিন, সপ্তাহ যায়, জুম্মা শনিও রবিতে। আজকে বাজারে, কালকে শ্মশানে, পরশু হয়তো ছবিতে। নগরে শহরে বিজনে প্রদেশে, যেখানেই যাও তুমি, নিশি ভরে ডাক পাঠাবে তোমায় এই পরিচিত ভূমি।